আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। মাঠ গোছাচ্ছে বিএনপি। পরিচয় লুকানো নিয়ে যা বললেন শিবির সভাপতি সায়েদ কায়েম। 18 মাসের মধ্যে নির্বাচন করতে সরকারকে সহায়তা করব সেনাপ্রধান। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। শুধু সময়টা আলাদা, ঘটনা একই, দৃশ্যপট আলাদা, ক্যারেক্টারগুলোর মধ্যে জাস্ট হচ্ছে এই পার্টি টু ওই পার্টি, এতটুকুই পরিবর্তন হয়েছে, আর কোনো কিছুই পরিবর্তন হয়নি। গেল 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে যে চলমান ঘটনাগুলো ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হাতে বিভিন্ন কারণেই বিএনপি বা তাদের যারা নেতাকর্মী আছেন, জামায়াত ইসলামী বা তাদের নেতাকর্মীরা আছেন, তারা লাঞ্ছিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অনেক জায়গায় বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হয়েছে। আর এই ঘটনাগুলো তৎকালীন সময় আপনার আমেরিকার যেই পররাষ্ট্র সেক্টরের যে ডিপার্টমেন্ট আছে সেইখানে, জাতিসংঘে, ইউরোপীয় ইউনিয়নে, বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা এটাকে লবিস্ট নিয়োগ করে হোক বিভিন্নভাবে আন্তর্জাতিক বিশ্বের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছেন। এখন এই 5ই আগস্টের পর এবার প্রেক্ষাপট হচ্ছে কি, এতদিন যেই কাজটা বিএনপি করছে সেই একই কাজ এখন আওয়ামী লীগ করছে। এতদিন বিএনপি করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, জামাতও করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আর আজকে আওয়ামী লীগ করছে বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে। এই মুহূর্তে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার জাতিসংঘে আছেন, বক্তব্য দিবেন, সেখানে কয়েকটা প্রোগ্রাম সেট করা আছে। তো এরই মাঝখানে আওয়ামী লীগ একটা ডকুমেন্টারি পাঠাইছে জাতিসংঘ সহ আরও বিভিন্ন সংস্থার কাছে, আর যেখানে বিএনপি এবং জামাত সম্পর্কে বেশ কিছু বক্তব্য তারা দিয়েছে। আওয়ামী লীগ মান্থ লং স্টেট স্পন্সর্ড প্রোগ্রাম টু ডিসিমেট আওয়ামী লীগ, এই শীর্ষক একটা ভিজুয়াল ডকুমেন্ট তৈরি করেছে। আবারও বলি, মান্থ লং স্টেট স্পন্সর্ড প্রোগ্রাম টু ডিসিমেট আওয়ামী লীগ, বড় লম্বা সম্বা নাম, যাই হোক। এখন এই ভিজুয়াল ডকুমেন্ট, যেটা দৃশ্যমান একটা ভিডিও ডকুমেন্ট তারা বানাইছে, যেটা জাতিসংঘ, দূতাবাস, হাই কমিশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোতে পাঠানো হয়েছে। এই নথিতে কী কী আছে? গত মাসে আওয়ামী লীগের নেতা, সদস্য এবং সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংস ঘটনা এবং দমনপীড়নের একটি ধারাবাহিক চিত্র তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র একজন সদস্য ভিজুয়াল ডকুমেন্ট প্রকাশ এবং বিভিন্ন সংস্থার কাছে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, দলের নেতা কর্মী সংখ্যালঘু গোষ্ঠীর উপর হামলা নথিভুক্ত করার জন্য মিডিয়া কভারেজ ব্যবহার করে দলটি ভিজুয়াল রিপোর্টটি তৈরি করেছে। এটি পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থাকে ইমেইলের মাধ্যমে বিতরণ করে স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় সমর্থকদের কথা বলার জন্য অনুরোধ করেছে। নথিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলামীর বিরোধী যারা আছে, বিরোধীরা সংখ্যালঘু এবং নাগরিকদের বিরুদ্ধে সমন্বিত উপায়ে মানবাধিকার লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের গুরুতর লঙ্ঘন আপনাদের নজরে আনার জন্য লিখছি। আওয়ামী লীগের দাবি, 5ই আগস্টের পর থেকে আপনার এখানে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন, হত্যার অভিযোগ হয়েছে। বাসস্থান লুটপাটের সাথে জড়িতদের দায় মুক্তিও দেওয়া হয়েছে। জাতিসংঘ, বিদেশি দূতাবাস, মানবাধিকার সংস্থাগুলোর কাছে সরকারের ডক্টর ইউনূস সরকারের নিষ্ক্রিয়তা, ক্রমবর্ধমান সহিংসতার আনুষ্ঠানিক নিন্দা করারও আহ্বান জানিয়েছে। তারা বলছে যে আমরা গণহত্যা বন্ধ করতে, ন্যায় বিচার নিশ্চিত করতে, অবিলম্বে মানবাধিকার পুনরুদ্ধার করতে শাসনের উপর কূটনৈতিক চাপ প্রয়োগের জন্য বিশ্ব সম্প্রদায়কে আমরা অনুরোধ করছি। পাশাপাশি রাজনৈতিক বিভাজন গভীরভাবে মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়েরও তারা প্রয়োজনীয়তার জোরদার দিয়েছেন। তো এখানে অনেক বক্তব্য আসছে। এখন আসলে ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝি আর কি, এগুলোতে আওয়ামী লীগের ওইরকম কোনো ফয়দা হবে না। যেই কাঁচা দাগটা রয়ে গেছে, যে কাঁচা ক্ষতটা রয়ে গেছে, আওয়ামী লীগের চিঠি পাঠাচ্ছে, কিন্তু ওদিক দিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই এবং আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর একটা বইটই নিয়ে গেছেন, যেটা তিনি আন্তর্জাতিক বিশ্বের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন। পাশাপাশি গেল 16 বছর বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটছে, আয়নাগর থেকে শুরু করে নানান গুম টুম, হত্যা প্লাস, এগুলো নিয়ে আন্তর্জাতিক বিশ্ব একের পর এক কনসার্ন করেছে। কিন্তু সরকার বলেছে এগুলো বিদেশি ষড়যন্ত্র, বিদেশিদের কাছে ভুলভাল তথ্য দেওয়া হচ্ছে। তো এখন যেহেতু কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যিনি আছেন, তার সম্পর্কে এই মুহূর্তে আসলে আন্তর্জাতিক বা সংস্থাগুলোকে বা জাতিসংঘকে বা মানবাধিকার সংস্থাগুলোকে চিঠি দেওয়া কোনো রকম ফয়দা বিএনপিও আদায় করতে পারে নাই। বক্তব্যের মন্তব্যে ছিল, অ্যাকশন কিন্তু বাংলাদেশের জনগণই নিছে। তো
এটাতে আসলে কোনো রকম ফায়দা হবে না। বাট আমার মনে হয় যে একটু আস্তে ধীরে, কারণ যেহেতু আওয়ামী লীগের নানান অপকর্ম এই মুহূর্তে সামনে আসছে আর বিভিন্ন বিষয়গুলো সামনে আসা শুরু হচ্ছে, সারা বিশ্ব দেখছে, এই মুহূর্তে অতি দ্রুত এইসব অ্যাক্টিভিটিস আসলে খুব বেশি মূল্যায়নের ভূমিকা রাখবে না। হয়তো ম্যাটার অফ টাইম, রাজনৈতিক একটা সরকার আসলে এগুলো আস্তে ধীরে হয়তো একটা ভূমিকা পালন করলেও করতে পারে। ভালো থাকুন। মাঠ গোছাচ্ছে বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূলকে গুরুত্ব দিয়ে মাঠ গোছাচ্ছে 16 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি। এজন্য গত বছরের 13 জুলাই সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ঘোষিত রাষ্ট্র মতে 31 দফা নিয়ে জেলায় জেলায় যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এসব সমাবেশে নেতাকর্মীরা সহ দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা রাষ্ট্র সংস্কারের 31 দফা ইতিমধ্যে জনগণের কাছে তুলে ধরেছি। আমরা 31 দফাকে কর্মসূচি আকারে আবার মানুষের সামনে নিয়ে যাচ্ছি। জানা যায়, সরকার পতনের পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন, বিভিন্ন জেলায় সমাবেশের আয়োজন করে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন, তাদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। নির্বাচন ঘিরে হাইকমান্ডের এমন তৎপরতা চোখে পড়েছে। তৃণমূল নেতারা বলছেন, তারেক রহমান সবসময় তৃণমূলকে গুরুত্ব দিয়ে আসছে। আন্দোলন থেকে শুরু করে যে কোনো কর্মসূচি পালনে ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন, সবার মতামতের ভিত্তিতে সংগঠনকে ঢেলে সাজাচ্ছেন। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটা আলোচিত নিউজ হচ্ছে, পরিচয় লুকানো নিয়ে যা বললেন শিবির সভাপতি সায়েদ কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কর্মী ইস্যুতে আলোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশ জুড়ে। গত শনিবার প্রকাশ্যে আসেন এই বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাদিক কায়েম। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের রাজনৈতিক পরিচয় জানান দেন তিনি। আর রোববার প্রকাশ্যে আসেন ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক SM ফরহাদ। এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেন সাহিদ কায়েম। সামনের সারিতে সমন্বয়কদের সাথেও দেখা যায় তাকে, কিন্তু কেউ বুঝতে পারেনি সাদিক কায়েম শিবিরের রাজনীতির সাথে জড়িত। নেটিজেনদের অনেকে পরিচয় গোপন রেখে আন্দোলনের ভূমিকা রাখতে নেতিবাচক হিসেবে ব্যাখ্যা করেন। এনে সায়েদ কায়েম একটি টেলিভিশনকে বলেন, পরিচয় বড় কথা নয়, স্বৈরাচার পতনই ছিল মুখ্য বিষয়। এখানে আমাদের পরিচয় ভুলে গিয়ে প্রথম টার্গেট ছিল কোটা সংস্কার করা, দ্বিতীয়ত ফ্যাসিস্টবাদ মুক্ত বাংলাদেশ গঠন করা। এক্ষেত্রে আমরা মনে করেছি এখানে যদি আমরা আমাদের পরিচয় এখানে নিয়ে আসি, এখানে দ্বিধা বিভক্তি হতে পারে। মূল সমন্বয়কদের সাথে যুক্ত ছিলেন শিবিরের নেতা ঢাবি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক SM ফরহাদও আন্দোলনে যুক্ত থাকার বিষয়টি প্রকাশ্যে এসেছে, কিন্তু এর মধ্যে তার আরও একটি পরিচয় সামনে এসেছে। SM ফরহাদ ছাত্রলীগেরও পদধারী ছিলেন। 2022 সালের নভেম্বরে ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক SM ফরহাদ। তাকে ছাত্রলীগের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শাখার অনেক নেতার সাথে ছবিতে দেখা যায়। এ নিয়ে ফেসবুকে পক্ষে বিপক্ষে নানান আলোচনা চলছে। এ নিয়ে SM ফরহাদের বক্তব্য, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ও জসিমউদ্দিন হল ডিবেট সোসাইটির নেতা হওয়ার কারণে ছাত্রলীগের নেতাদের সঙ্গে বিভিন্ন সময় ছবিতে ছিলেন তিনি। এছাড়া ছাত্রলীগের কোনো কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি তার। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, 18 মাসের মধ্যে নির্বাচন করতে সরকারকে সহায়তা করবে সেনাপ্রধান। যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সরকারকে সমর্থন করার অঙ্গীকারও করেছেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান, পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গতকাল রাজধানী ঢাকায় নিজ কার্যালয়ে বসে রয়টার্সকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন জেনারেল ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূস প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমি তার পাশে থাকবো যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। তিনি বলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রের উত্তরণ ঘটানো উচিত, তবে তিনি ধৈর্য ধরায় প্রয়োজনীয়তার উপর জোর দেন। আলাপকালে পূর্বে বাংলাদেশের রাজনীতিতে সেনা হস্তক্ষেপ এবং ক্ষমতা গ্রহণের প্রসঙ্গ উঠে আসে। এ ব্যাপারে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে না। আমি একজন পেশাদার সৈনিক, আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। সাক্ষাৎকারে বাংলাদেশের সেনাপ্রধান জানান, তিনিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন এবং তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক রয়েছে। তিনি বলেন, আমি নিশ্চিত আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই।